আসসালামু আলাইকুম। তো আজকে এনটিআরসি এর খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে কথাবার্তা বলবো, কারণ গতকালকে থেকে একটা বিষয় অনলাইনে ঘোরাফেরা করতেছে যে এনটিআরসি বাতিল হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসলে অনেকে সন্দিহান যে এখন থেকে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে। তো আমি কিছু প্রশ্ন লিখে রাখছি, এই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন দিবেন বা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, নিবন্ধিত শিক্ষক আছেন, ভিডিওটা সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিছু প্রশ্ন লিখে রাখছি, দেখেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এনটিআরসি কি বাতিল হচ্ছে, তারপর নতুন নিয়মে নিয়োগ কিভাবে হবে, এনটিআরসি এর নতুন নাম কি হবে, 18তম সার্কুলার কবে হবে, তারপর বিষয় নয় পদের বিপরীতে, এই হোল বিষয়টা আজকে আমি আলোচনা করব। তারপর হচ্ছে এই যে পিএসসি এর আদলে পরীক্ষাটা হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে অনলাইনে যে বিষয়টা ঘোরাফেরা করতেছে যে এনটিআরসি বাতিল। তো এটা আসলে বাতিল না, তবে কিছু সংস্কার আনা হচ্ছে। এনটিআরসি এর যে নিয়ম সেখানে কিছু সংস্কার আনা হবে। তার মানে আমরা বলতেই পারি যে বাতিল হচ্ছে না, তবে কিছু পরিবর্তন আনা হবে। তো আমরা সকলে জানি যে এনটিআরসি মূলত যে কাজটা করে সেটা হচ্ছে তারা পরীক্ষা নেয়, এবং পরীক্ষা নিয়ে আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে দেখবেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এনটিআরসি যে কাজটা করতো সেটা হচ্ছে তারা পরীক্ষা নিয়ে তারা সনদ দিত। এখন যে কাজটা করবে সেটা আসলে তারা সনদ দিবে না। এখন যে কাজটা করবে সে সনদ দিলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যখন তারা সনদটা দেয়, যারা পাশ করলো তাদেরকে সনদ জাতীয় মেধা তালিকায় তাদেরকে স্থান দিয়ে তাদেরকে সনদ দেয়। কিন্তু সনদ দিলে যে সমস্যাটা হয় সেখানে দেখা গেলো অনেক জাল সনদের কারণে আসলে অনেকে চাকরি পেয়ে যায়, পরবর্তীতে অনেক সমস্যা হয়। অনেক জাল সনদদারি শিক্ষক কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তো ওই সমস্যাটা বা ওই ঝামেলাটা এড়ানোর জন্য এখন থেকে ওনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কোনোভাবে সনদ দিবেন না। তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পিএসসির আদলে, পিএসসি যেভাবে পরীক্ষা নেয় মূলত হাই স্কুলের পরীক্ষা, তারপর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয় সেখানে পিএসসি যেভাবে নিয়োগ দেয় ওইভাবে পরীক্ষাটা হবে। সেটা কীরকম? তারা যে কাজটা করবে সেটা হচ্ছে এনটিআরসি প্রথমে প্রিলিমিনারি পরীক্ষাটা নেবে। প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন থেকে যে কাজটা করবে ওনারা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সার্টিফিকেট দেবে না। তাহলে কি করবে? তারা প্রথম প্রিলিমিনারি পরীক্ষাটা নেবে, আগে যেরকম ছিল ওরকমই। তো তারপরে 40, আমরা জানি প্রিলিমিনারিতে হচ্ছে 40 পাইলে পাস, এবং যারা পাস করবে তারপর কিন্তু তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে। তো যারা সাপোজ পাস করলো, পাস করার পরে এনটিআরসি যে কাজটা করবে সেটা হচ্ছে তারা স্কুল এবং কলেজ থেকে শূন্য পদের সংখ্যা কাউন্ট করবে, শূন্য পদের সংখ্যা সংগ্রহ করবে। তারপরে তারা যে কাজটা করবে তারা লিখিত পরীক্ষা নেবে। লিখিত পরীক্ষা নেওয়ার পর ভাইবা নেবে। তো ভাইবাতে যারা পাস করবে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা মেধা তালিকা তৈরি করবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি, তো একই সাথে আমি এই বিষয়টাও বলে যাই। ফর এক্সাম্পল ভৌত বিজ্ঞান যে বিষয় না, এখন কিন্তু বিষয়ের বিপরীতে শিক্ষক নিয়োগ হবে না, এখন পদের বিপরীতে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হবে। এটা আমরা জানি, আমি এই টপিকে পরে আসতেছি, আগে এইটা বোঝায় তারপর আমরা ওইখানে যাই। তো যেমন আগে যে বিষয়টা হতো, যেমন ভৌত বিজ্ঞানের যারা শিক্ষাগত স্কুল লেভেলে তারা কিন্তু পদার্থবিজ্ঞান এবং রসায়নে অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা তারা কিন্তু ভৌত বিজ্ঞানে শিক্ষক হতে পারত। সেক্ষেত্রে যে কাজটা বিষয়টা হতো সেটা হচ্ছে, যেমন পদার্থবিজ্ঞানে যে কেউ যদি পদার্থবিজ্ঞানে আলাদা শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় এবং রসায়নে আলাদা শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়, তারা উভয়ে কিন্তু ভৌত বিজ্ঞানে নিবন্ধিত হয়। কিন্তু যে সমস্যাটা হয় সেটা হতো আর কি, যে পদার্থবিজ্ঞান আলাদা মেধা তালিকা হতো, রসায়নে আলাদা মেধা তালিকা হতো। পরবর্তী তাদের ভিতর যে প্রথম সে কিন্তু চান্স পাইতো বা শিক্ষক হতে পারতো। এক্ষেত্রে আসলে নিয়োগটা ফেয়ার হয় না। বিদায় এখন যেটা হবে সেটা হচ্ছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, যেমন কয়েকটা সাবজেক্টের একই বিষয় থাকে, সেক্ষেত্রে তাদের উভয় বিষয়েই আর কি একটা মেধা তালিকা তৈরি করা হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে এখন আলাদা আলাদা না করে ভৌত বিজ্ঞানের নিবন্ধন পরীক্ষাটা হবে, কিন্তু দেখা যাবে যে পদার্থবিজ্ঞানে 50, রসায়নে 50। রসায়নের শিক্ষার্থীরও পদার্থবিজ্ঞান পরীক্ষা দেওয়া লাগবে 50 মার্কের, রসায়নের পরীক্ষা দেওয়া লাগবে 50 মার্কের। তারপরে টোটাল একটা মেধা তালিকা হবে, এবং বাকি সাবজেক্টগুলোর সেম, যেমন বাংলার টোটাল একটা মেধা তালিকা হবে, ইংরেজির একটা মেধা তালিকা হবে, A to Z। তারপরে যেটা হবে, তারা জাতীয় মেধা তালিকায় উত্তীর্ণ করবে বা নাম উঠাবে এইগুলোকে। তারপরে যতগুলো সংখ্যা ফাঁকা থাকবে, দেখা যাবে যে যেগুলো শূন্যপদ আছে এবং স্কুল এবং কলেজে, পরে ওই জাতীয় মেধা তালিকা থেকে উপর লেভেল থেকে সর্বোচ্চ মার্কস থেকে শুরু করে যে কটা সিট আছে তাদেরকে সেখানে সরাসরি নিয়োগ দিবে বা সুপারিশ করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এনটিআরসি এর এখন থেকে কোনো প্রত্যয়নপত্র দেবে না, অর্থাৎ সার্টিফিকেট দেবে না। তাদের কাছে একটা মেধা তালিকা থাকবে, জাতীয় মেধা তালিকা,
এবং তারা পরবর্তীতে ওই যে মেধা তালিকা থেকে সরাসরি নিয়োগ দিয়ে দেবে। অর্থাৎ পিএসসি যেভাবে নিয়োগ দেয়, তার আমরা বলতে পারি যে এনটিআরসি বাতিল হচ্ছে না। এবং এই বিষয়টা আমরা আসি, যেহেতু নতুন নাম কি হবে, আমরা জানি যে এনটিআরসি এর পুরো নাম হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো প্রত্যয়ন মানে ওই সার্টিফিকেটের বিষয়টা, তার মানে এখন যেহেতু সার্টিফিকেট দেবে না, তাহলে ওই বিষয়টা বাদ যাবে। বাদ যে এখন যে এটা হবে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সুপারিশ কর্তৃপক্ষ, এই টাইপের একটা নাম হইতে পারে। তার মানে এটা গেল এবং নতুন নিয়মে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে এটা গেল। তারপরে এই বিষয়টাও বুঝালাম যে বিষয় নয় পদের বিপরীতে এইভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো বিষয় নয় পদের বিপরীতে এরকম কয়েকটা সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে যেমন ভৌত বিজ্ঞান, তারপরে হচ্ছে জীববিজ্ঞান। যেমন জীববিজ্ঞানে কিন্তু উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার স্টুডেন্টরা কিন্তু আসলে নিবন্ধিত হতে পারে। সেক্ষেত্রে এখন থেকে আলাদা আলাদা বিষয়ের উপর না হয়ে ওই শুধুমাত্র জীববিজ্ঞানের উপর একটা পরীক্ষা হবে, এবং সেখানে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরকমভাবে আরও কিছু সাবজেক্ট আছে, যেমন সামাজিক বিজ্ঞান সাবজেক্ট, অর্থাৎ সামাজিক বিজ্ঞান পদ, সোশ্যাল সায়েন্স, এবং ওইখানে কিন্তু আর্টসের অনেক অর্থাৎ মানবিকের অনেক সাবজেক্টের শিক্ষার্থীরা কিন্তু ওই পদে নিবন্ধিত হয়, কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দিয়ে। আগে এক একটা সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা হয়, তারপরে কিন্তু হইতো, কিন্তু এখন দেখা যাবে শুধুমাত্র ওই সামাজিক বিজ্ঞানে একটা পরীক্ষা হবে এবং ওখানে নাম্বার ডিস্ট্রিবিউশন থাকবে। দেখা গেলো অর্থনীতিতে 10, সমাজকর্মে 10, রাষ্ট্রবিজ্ঞানে 10, এরকমভাবে 100 নম্বরের একটা সিলেবাস তারা দিয়ে পরীক্ষাটা নেবে এবং জাতীয় মেধা তালিকা তৈরি করবে একটা সাবজেক্টের। তো ওরকমভাবে পরবর্তীতে যখন শূন্যপদ নিয়ে পরবর্তীতে এই জাতীয় মেধা তালিকা যেটা তৈরি করবে, তারপর এখান থেকে সুপারিশ করে দেবে। এখন থেকে কোনো সার্টিফিকেট দেবে না, কারণ জাল সনদ বেরোয় এবং জাল সনদে আসলে অনেকে চাকরি করতে পারে। এরকম মানে অনেক ফাঁক ফোকর দিয়ে নিয়মের বাইরে গিয়েও আসলে অনেকে চাকরি করে। তো ওই সমস্যাটা বা ওই ঝামেলাটা যেন না হয়, সেক্ষেত্রে ওনারা এখন থেকে সার্টিফিকেটটা দেবে না। তারপরে আসি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন। এই 18তম শিক্ষক নিবন্ধন থেকেই কিন্তু আসলে এই বিষয়টা চালু হবে। এই জন্য আসলে আমাদের এই নিবন্ধন 18তম সার্কুলারটা কিন্তু আসলে অনেক আগে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু এই সমস্ত পরিবর্তন এবং কিছু সংস্কারের কারণে এটা আসলে আটকে আছে। তো এটা কিন্তু আসলে এখন মন্ত্রী পরিষদ বিভাগে আছে, ওনারা আসলে ছাড়পত্র দিলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে। তো ওনারা আসলে এই বিষয়টার অনুমতি দিলে এটা আসলে সংসদে উঠবে এবং তারপরে বিল আকারে নতুন আইন আকারে কিন্তু এই বিষয়টা তারপরে আইন হবে এবং তারপরে কিন্তু সার্কুলারটা প্রকাশ করবে। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আগামী 1-1.5 মাসের ভিতরে কিন্তু আসলে এই সার্কুলারটা প্রকাশের সম্ভাবনা রয়েছে, কারণ সমস্ত কিছু তৈরি করা শেষ, এইভাবে কিন্তু মূল আইনটা তৈরি করা শেষ এবং খসড়া বিজ্ঞপ্তিও কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধনের তৈরি শেষ, এখন শুধু প্রকাশের অপেক্ষায়। তো আসলে বুঝতে পারছেন যে এখন থেকে যারা নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন সকলের জন্য আসলে একটা সুখবরই বলা চলে, যে এখন 18তম থেকে শূন্যপদের বিপরীতে নিয়োগ হবে। অর্থাৎ আপনি যদি একদম কোনো একটা সাবজেক্টে একদম টপ লেভেলে থাকেন, অর্থাৎ উপরের লেভেলে থাকেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষাটা দেওয়ার পরে কিন্তু আসলে যদি ভালো মার্কস থাকে, সেক্ষেত্রে আপনি স্কুল, কলেজ বা কারিগরি লেভেলে শিক্ষক হতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ঝামেলা বা দীর্ঘসূত্রিতা থাকবে না। আগে যেরকমটা হয়তো আসলে স্যার নিবন্ধন পরীক্ষা একটা নিতেই 1 বছর, 1.5 বছর, 2-3 বছর লেগে যেত এবং সেক্ষেত্রে সুপারিশ পাইতে গণবিজ্ঞপ্তির অপেক্ষা করা লাগতো, যে 4th গণবিজ্ঞপ্তি, এবং কিছুদিন পর যেটা 5ম গণবিজ্ঞপ্তি দেওয়ার একটা সম্ভাবনা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে। ওই বিষয়টা বা ওই ঝামেলাটা থাকবে না। এখন যেটা হবে, পরীক্ষা নিবে স্কুল, এনটিআরসি যেটা করবে সেটা হচ্ছে স্কুল কলেজ থেকে আসলে শূন্যপদের চাহিদা যাবে, শূন্যপদ যেগুলো থাকবে পরবর্তীতে জাতীয় মেধা তালিকা থেকে উপরের দিকে যারা থাকবে তাদেরকে কিন্তু সরাসরি সুপারিশ করে দিবে। অর্থাৎ এখন সার্টিফিকেট নেওয়ার যে বিষয়টা, ওই বিষয়টা থাকবে না, অর্থাৎ ওইটা উঠে যাচ্ছে। অর্থাৎ নামের কিছু চেঞ্জ আসবে, ওই সার্টিফিকেটের ওই শব্দটা বাদ দিয়ে ওখানে এখন লাগানো হবে হচ্ছে সুপারিশ, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সুপারিশ কর্তৃপক্ষ, এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের ওটা বাদ দিয়ে সুপারিশ কর্তৃপক্ষ, এটা এখন নাম হবে, নতুন নাম, এবং এটা আসলে আইন হিসেবে গণ্য হবে। যতদিন না পর্যন্ত স্কুল সরকারি হচ্ছে ততদিন কিন্তু স্কুলে চলবে, এবং কলেজ তো সরকারি আর বহুদেরই, তার মানে কলেজটা এভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবে। তো আশা করি হোল বিষয়টা বুঝতে পারছেন যে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপডেটগুলি নিয়ে যত বিভ্রান্তি চলতেছিল আসলে অনলাইনে, যে এটা কি থাকবে কি থাকবে না, বা নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে, তো এই বিষয়টা আশা করি এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝে গেছেন।
তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা জানেন যে আমাদের এই 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলে মূলত NTRCA, তারপর প্রাথমিক শিক্ষক নিয়োগ ছাড়াও BCS-এর যে আপডেটগুলা, চাকরির সকল আপডেট বা প্রস্তুতি, এই রিলেটেড ভিডিও কিন্তু আমরা আসলে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। সুতরাং আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন বা অনার্স পড়ুয়া, যারা অনার্সে থাকাকালীন চাকরির প্রিপারেশান নিচ্ছেন, তো চাকরির আপডেটগুলো জানা আপনারও জরুরি। সুতরাং অবশ্যই আপনারা যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।